শুরু করা যাক। আগের কথা মতো আমি যেটা বলেছিলাম যে আজকে মানে 2027 এর যে মাধ্যমিক এক্সাম আছে তার জন্য ফার্স্ট স্টার্ট হবে ত্রিকোণমিতি দিয়ে, কারণ এখানে 18 মার্ক ক্যারি করছে। ওকে, ঠিক আছে, লেটস স্টার্ট দিস। তাহলে এখানে প্রথমে যে চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতি, তার সঙ্গে তার মেজারমেন্ট কনসেপ্ট অফ অ্যাঙ্গেলস, এখানে আমরা মেজারমেন্টের কনসেপ্টটা বেশি ভালো করে জানবো। ত্রিকোণমিতিটা এর পরে যে 23 চ্যাপ্টার আসবে সেখানে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে আরো ভালোভাবে জানবো। তো মেজারমেন্টটা কিভাবে হবে, কার সাপেক্ষে হবে, সেইটা নিয়ে প্রশ্ন, ঠিক আছে। তো এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছে। তো এখানে কেউ একজন ঘুড়ি উড়াচ্ছে। হুম, তাহলে ঘুড়িটা ভূমির সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই ঘুড়িটার সঙ্গে যদি এরকম লম্বভাবে টানা হয় তাহলে এখানে কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে এই 90 ডিগ্রির পার্সপেক্টিভে মানে এর সাপেক্ষে আমরা এই কোণটাকে থিটা বলবো, ঠিক আছে। এখানে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে এগুলো ভালো করে রিডিং পড়বে, তারপরে যদি কোনো অসুবিধা হয় তারপর আমাকে সেটা জানাবে। এবার দেখো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিতে এখানে ত্রি আসছে, তিন, কোণমিতি মানে কোণ মাপার পদ্ধতি, মিতি, ঠিক আছে। তাহলে ত্রিকোণমিতিতে কি পেলাম, তিনটে কোণ এবং তার মেজারমেন্ট। তাহলে ট্রাইগোনোমেট্রি এটা শব্দ এখান থেকে কি বলছে, ট্রাই যার অর্থ তিন এবং গণ তার অর্থ কোণ, মেট্রন অর্থাৎ পরিমাপ বা মেজারমেন্ট। যেহেতু এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিনটে কোণ থাকে এবং তিনটে কোণকে নিয়েই তার মেজারমেন্ট এবং তাদের সঙ্গে কোণের সঙ্গে বাহুর সম্পর্ক, বাহুর সাথে কোণের সম্পর্ক, এগুলো নিয়েই আলোচনা হবে। এর পরের চ্যাপ্টারে আমরা দেখব বাহুর সঙ্গে বাহুর অনুপাত এবং তার সঙ্গে কোণ, এগুলো রিলেশন, এগুলো পরের চ্যাপ্টারে দেখবো আমরা, ঠিক আছে। তাহলে নামটার উদ্দেশ্য কি বোঝা গেছে। এবার দেখো কোন ত্রিভুজের যে উচ্চতাটা যে সবসময় ত্রিভুজের ভিতরেই থাকবে সেটা নয়, বিভিন্ন সাপেক্ষে উচ্চতাটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এখানে যদি আমি এসি কে ভূমি ভাবি, তাহলে তার সাপেক্ষে বি বিন্দু দিয়ে যে লম্ব টানা হবে সেটা হবে তার কি বললাম, উচ্চতা। সেম ভাবে যদি আমি বিসি কে যদি ভূমি ভাবি, তাহলে এ বিন্দু দিয়ে যে লম্ব টানা হবে সেটা হবে তার উচ্চতা, কারণ এইখান দিয়ে আমি যখনই লম্ব টানতে যাব বা এইখান দিয়ে এরকম ভাবে 90 ডিগ্রি টানতে যাই, হুম, এখানে প্রবলেম চলে আসবে। সেই জন্য আমরা কি এখানে উচ্চতা ত্রিভুজের ভিতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, এখানেও এডি, এখানেও এডি। এখানে গল্পটা লিখেছে এই যে রিনা, ঠিক আছে। রিনার সাপেক্ষে ভূমিতে অবস্থান, তারপরে এ বিন্দুতে রিনার ঘুড়ির অবস্থান, এইগুলো একটু তোমরা পড়ে নেবে। আমরা যেটা মেজার জায়গা সেটাতে আসছি। তাহলে একটি কোণের মাপ সর্বোচ্চ 360 ডিগ্রি হতে পারে। হুম, তার বেশি কি হতে পারে, অবশ্যই তার বেশি হতে পারে, কিন্তু মেজর যেটা 360 ডিগ্রি মানে কি, একটা সার্কেল কমপ্লিট করে ফেললাম, একটা সার্কেল কমপ্লিট করে 360 ডিগ্রি হলো, তার থেকে যদি এবার বেশি করতে যাই তাহলে এখানে আবার তার থেকে বেশি নিতে হবে। তার মানে এক পাক মানে 360, দু পাক মানে 720, তিন পাক মানে হচ্ছে আরো বেড়ে যাবে। এইভাবে এবার আমাদের যেটা 360-এর মধ্যেই আমরা প্রিন্সিপাল অ্যাঙ্গেল গুলোকে কনসিডার করব, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মেন, তার কারণ হচ্ছে পরবর্তী যে অ্যাঙ্গেল গুলো আসবে সেগুলো সব 360 ডিগ্রি, 360 ডিগ্রি প্লাস সামথিং থিটা আকারে আসবে, মানে এইটা আমার মেজর থেকেই যাবে। তাহলে আমার শুধু এই কোণটা নিয়ে আলোচনা করাই ভালো, ঠিক আছে। সেই হিসাবে এখানে বলবো, এখানে তাহলে দুটো ঘটনা দিয়ে দিয়েছে। এখানে দেখো সি বিন্দুর সাপেক্ষে এইখানে এ বা এ A1 B1, এটা এটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি ফিক্স থাকছে। দেখো এইখানে 90 ডিগ্রি ফিক্সড রেখে আমরা যত ভূমি বরাবর এগোচ্ছি তত কিন্তু এই অ্যাঙ্গেলটা বাড়ছে। প্রথমে এইটা থিটা ছিল, থিটা 1 বললাম, তারপরে আরেকটা হয়ে গেল থিটা 2, তারপরে আরেকটা হয়ে গেল থিটা 3। দেখো এইখানে কিন্তু লম্বটা এগিয়ে এসেছে, এই লম্বটা। তাহলে এই কনসেপ্টটা তোমরা মাথায় ঢুকে নাও, এইদিকে যত আমি ভূমি বাড়ছি, ভূমি অর্থাৎ ভূমি কমাচ্ছি, লম্ব বাড়াচ্ছি, ভূমি কমাচ্ছি লম্ব বাড়াচ্ছি, তত কিন্তু এই থিটার মান
বৃদ্ধি পাচ্ছে। এর কিছুটা কনসেপ্ট আমাদের 23 চ্যাপ্টারে লাগবে, যখন আমরা বিভিন্ন প্রমাণ অ্যাঙ্গেলের মান বের করব। ঠিক আছে, তাহলে এইটা গেল। এবার পাশের চিত্রে কি বলেছে, জ্যামিতিক কোণের ক্ষেত্রে দিক ছাড়া কোণে জ্যামিতিক কোণের ক্ষেত্রে দিক ছাড়া কোণের পরিমাপই মূল বিচার্য বিষয়। ঠিক আছে, তাহলে তার এখানে বলেছে জ্যামিতিক কোণ অবশ্যই একটা ভালো জিনিস, কিন্তু তার সঙ্গে আমার কি লাগবে, এখানে হচ্ছে দিক। দিকটা হচ্ছে একটা ভাইটাল ব্যাপার, দিকটা আমার লাগবে, কোন দিক বরাবর অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেইটা। এই যে ভূমি থেকে আস্তে আস্তে এইরকম উপরের দিকে উঠছে, না ভূমি থেকে আস্তে আস্তে এইরকম নিচের দিকে যাচ্ছে। যেমন ভেক্টরের ক্ষেত্রে কি হয়, আমাদের ডাইরেকশনটা খুব ম্যাটার করে, ডাইরেকশনটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। সেম এখানে আমাদের অ্যাঙ্গেলের মুভমেন্টটা কোন দিকে, সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা কিন্তু আমার এফেক্ট ফেলে, এবং সেইটা আমাদের মূল এই চ্যাপ্টারের বিষয়। তার উপরে ভিত্তি করে হবে। তাহলে জ্যামিতিক কোণ 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোণের পরিমাপ হতে পারে সেটা এখান থেকে বলা গেল। এবার রশ্মি ঘূর্ণনের দ্বারা কি কোনো কোণের ধারণা করা যায়? রশ্মির ঘূর্ণনের দ্বারা কি কোনো কোণের আবার রশ্মির সংজ্ঞা কি ছিল? রশ্মির সংজ্ঞা ছিল যে কোনো একটা উৎস বিন্দু থেকে সেটা বাড়তেই থাকবে ইনফিনিটি পর্যন্ত, সেটা কনসিডার করা হয়, যদিও না ইনফিনিটি পর্যন্ত না যেতেও পারে। তাহলে কি বলছে, রশ্মি ঘূর্ণন দ্বারা কি কোণের ধারণা করা যাবে? অবশ্যই করা যাবে, কারণ হচ্ছে রশ্মি উৎস থেকে যদি সে ঘড়ির কাঁটার দিক বরাবর বা ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর ঘোরে, বলতে পারবো। রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি কি পাবো দেখি, তা বলছে। হুম, তাহলে পাশের চিত্র থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি একই তলে রশ্মিটি ঘোরায়, তবে সেই রশ্মি ঘূর্ণনের পর প্রথম অবস্থানের সঙ্গে তার পরবর্তী প্রতিটি অবস্থানে সেই প্রান্ত বিন্দু, তাহলে প্রান্ত বিন্দু হচ্ছে এগুলো, প্রথম অবস্থানের সঙ্গে তার পরবর্তী প্রতিটি অবস্থানে সেই প্রান্তগুলি একটি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে একটা 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 এই কোণ উৎপন্ন করেছে, এই কোণ একটি কোণ উৎপন্ন করেছে। তাহলে ও রশ্মির প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু, এটা আমরা উৎস বলতে পারি। এটা যদি উৎস হয়, এটাকে স্থির রেখে এটাকে যদি আমরা এই বরাবর ঘোরাতে থাকি একই তলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে, কারণ ঘড়ির কাঁটা কি হয়, এইরকম ঘুরছে, এইরকম ঘুরতে থাকে ঘড়ির কাঁটা। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত কি, এইরকম ঘুরিয়ে রশ্মির অবস্থান যথাক্রমে এত 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 অবস্থানে পেয়েছি, এবং আচ্ছা হয়ে গেল। এই কোণগুলোকেই আমরা ত্রিকোণমিতিক কোণ তাই বলবো। বলছে ভালো কথা। এবার এইখানে আমার যেটা নোট করার মতো বিষয় যেটা বলছে, যে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, হুম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যে কোণটি উৎপন্ন হবে সেটা রীতি অনুসারে, মানে এটা একটা স্ট্যান্ডার্ড, এটা আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে সেই কোণগুলোকে আমরা প্লাস থিটা বলবো, পজিটিভ কোণ। এখানে আলফা বলেছে, থিটা আলফা তারপরে গামা এরকম আসবে। এবং যদি বিপরীত দিকে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে সেটা হবে ঋণাত্মক কোণ। এটা হলো মূল বিষয়। আমি একটা জিনিস প্রেফার করব, অনেকে ম্যাথ বা অন্যান্য সাবজেক্টে টেক্সট বুক পড়তে চায় না। টেক্সট বুক এই জন্যই পড়তে বলছি, কারণ টেক্সট বুকের যে ধারণাগুলো থাকে সেগুলো একটু একটু করে এক্সটেন্ড করা হয় তোমার প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তাহলে টেক্সট বুকটা যদি নিজে থেকে পড়ো, আর টেক্সট বুকটা সেইভাবে মানে রাইট করা হয় যে কোনো একটা স্টুডেন্ট নিজে থেকে পড়ে কিছুটা হলেও ধারণা আনতে পারে, এবং প্রিভিয়াস ক্লাসের সঙ্গে সে একটা যোগাযোগ স্থাপন করতে পারে বা একটা লিঙ্ক করতে পারে। ঠিক আছে, সেই জন্য টেক্সট বুকের প্রত্যেকটা লাইন পড়ার জন্য বলবো। হুম এখানে আমি একটা ছোট্ট কনসেপ্ট, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল হবে, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে সেটা পজিটিভ অ্যাঙ্গেল হবে, এই কনসেপ্টটা আমি এমনি বলেই চলে যেতে পারতাম। আমি এইখানে এই পুরো লাইন বাই লাইন পড়ে বোঝাচ্ছি, তার মানে এটা নয় যে এখানে আমি ফালতু সময় দিচ্ছি।
এটার পিছনে যথেষ্ট কারণ আছে। এটা হচ্ছে তোমাদের স্টার্টিং পয়েন্ট। এবার স্টার্টিং পয়েন্টে যদি কেউ সেরকম ভাবে ভ্যালু না দেয়, তাহলে কোথাও যেন তার মধ্যে একটা কমতি কমতি ভাব থেকে যায়। ঠিক আছে, সেই জন্য এটা একটু ডিটেলসে বলছি। অঙ্ক করানোর সময় সেটা আরো তোমাদের প্রতিফলন হবে। এখানে আমি প্রথমেই যে কথাটা বলছিলাম যে 360 ডিগ্রি মানে হচ্ছে এক পাক সম্পূর্ণ করেছে, তারপরেও এক্সট্রা এখানে দেখো, তাহলে এতটা আসলো মানে 360 ডিগ্রি কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু তারপরেও এক্সট্রা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই যে থিটা। তাহলে এই থিটা নিয়ে যদি আমরা মেন আলোচনা কারণ কারণ তো এটা কমপ্লিট করে বলেছে, এটা 360 ডিগ্রি, এটা নিয়ে আমাদের কোনো আলোচ্য বিষয় নেই। সেটা এটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে, এটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। নেগেটিভের মানে হচ্ছে আবার দেখা গেলো 360 মাইনাস থিটা, এটা করলে হবে না। নেগেটিভ মানে হচ্ছে রশ্মিটি বা ওই যে রশ্মিটি সেটা আসলেই ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরতে লেগেছে, সেই জন্য 3 - 360, এটাও থিটাটাও মাইনাস হবে, মানে এই দুটো আলটিমেটলি যোগ হবে, এখানেও যেমন যোগ হচ্ছিল তাই, তার আগে নেগেটিভ সাইন থাকবে। এবার এখানে একটা প্রশ্ন বলেছে যে যে কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত, এখানে মাথায় রাখবে বিপরীত দিকে দুবার সম্পূর্ণ আবর্তন করার পর 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে কোণের পরিমাপ কি হবে? তাহলে দুবার সম্পূর্ণ পাক মেরেছে, দুবার, তাহলে 2 × 360 প্লাস এক্সট্রা 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে, এইটা হয়ে গেল প্লাস 30, মানে হয়ে যাবে 750। তাহলে এটা হলো 750। এবার যদি বলতো বিপরীত না দিকে বলে, যদি বলে ঘড়ির কাঁটার দিকে, তাহলে সেটা হয়ে যেত, এখানে হবে নেগেটিভ এটা। কিন্তু ঘড়ির কাঁটার যদি দিকে বলতো তাহলে নেগেটিভ হতো, সরি, ঘড়ির কাঁটার নেগেটিভ দিকে যদি বলতো তাহলে নেগেটিভ হতো, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত বলেছে তাই এখানে পজিটিভ। যদি ঘূর্ণায়মান রশ্মি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্ত বিন্দু কেন্দ্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তিনবার সম্পূর্ণ আবর্তন করে, তিনবার সম্পূর্ণ আবর্তন করার পরও 45 ডিগ্রি ঘূর্ণন উৎপন্ন করেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা নিজে করতে বলেছে, তাহলে 3 × 360 প্লাস 45, 78 প্লাস 45, তার মানে এটা হলো 825 ডিগ্রি। ওকে, কি বলেছে এখানে? জ্যামিতিক কোণের সর্বনিম্ন ও সর্বাধিক পরিমাণ 0 থেকে 360 ডিগ্রি হতে পারে, কিন্তু ত্রিকোণমিতিক কোণের, দেখো এখানে একটা ভালো পয়েন্ট লক্ষ্য করবে, এটা বলেছে জ্যামিতির কোণের মান সর্বনিম্ন আর সর্বাধিক। এটা দেখা গেল তোমাদের এখানে কম্পিটিটিভ পরীক্ষায় দিয়ে দিল এমসিকিউ এ অপশন। ঠিক আছে, আর তোমরা ভাবলে যারা সায়েন্স মানে 10 পর্যন্ত সবাই ঠিকই আছে, যারা সায়েন্স নিয়ে পড়বে তারা একটু বেশি বিদ্যমান হবে। হুম দিয়ে বললো 360 ডিগ্রি বেশি হতে পারে কি কম হতে পারে, দিয়ে অপশন ঠিক করে না পড়েই 360 ডিগ্রি বেশি মেরে দিল। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল জ্যামিতিক কোণের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি হাইস্ট হবে। কিন্তু আমি যখনই চলে যাব ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতির কোণের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 360 ডিগ্রি ছাড়াও বেশি হবে। আবার এই দিকে 0 ডিগ্রির কমও হতে পারে, কারণ 0 ডিগ্রির কম কখন হবে? যখন সেটা ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরবে, সেটা নেগেটিভ থিটা আসবে, সেক্ষেত্রে হতে পারে। এটা ভালো করে মাথায় ঢুকে নেবে। তাহলে এখান থেকে কি বললাম, এখান থেকে এমসিকিউ ফর্মে কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট বলছে কিন্তু ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে পরিমাপ করা হয়? তাহলে কিভাবে পরিমাপ করলাম, কিভাবে কিভাবে পরিমাপ করব বা কার সাপেক্ষে সেটা আমরা জানলাম। এবার কি কি পদ্ধতিতে, এখানে তোমাদের বইয়ে দুটো দিয়েছে, ষষ্ঠিক দিয়েছে আর একটা হচ্ছে বৃত্তীয়। এই বৃত্তীয়টা সার্কুলার সিস্টেম, এইটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আপাতত এই চ্যাপ্টারই সীমাবদ্ধ। এটা ছাড়াও আরেকটা ছিল সেন্টিনেল, ওটা তোমাদের বই এখন দিচ্ছে না। আরেকটা সেন্টিনেল বা গ্রেড সিস্টেম, ঠিক আছে, এটা স্মল জি দ্বারা ডিনোট করা হতো, ওটা এখন দেয়নি তোমাদের বই। যাই হোক, আমরা এই দুটো নেই আপাতত ডিসকাশন করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যেহেতু মেন চ্যাপ্টার শুরু হবে, আমি এর পরবর্তী ভিডিওতে বলছি ষষ্ঠিক পদ্ধতিটা কি আর তার সঙ্গে বৃত্তীয় পদ্ধতি। ওকে, এবং বৃত্তীয়র সঙ্গে ষষ্ঠিকের সম্পর্ক এবং সেগুলোকে নিয়ে কিভাবে বিভিন্ন প্রবলেম সলিউশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি।
ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবে।